আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন আরেকটা টপিক, কমপ্লেটিং সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেটিং সেন্টেন্স। কমপ্লেটিং সেন্টেন্স বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে একটা বাক্যের ভিতরে একটা ক্লজ এটা দেয়া থাকবে এবং আমাকে করতে হবে কি এই ক্লজটার সাথে রেলেভেন্ট কিছু একটা যুক্ত করে পুরো বাক্যটাকে পরিপূর্ণ করতে হবে। যেমন দেওয়া থাকলো যে রহিম ইজ এ ড্যাশ, তাহলে এই বাক্যটার ভিতরে রহিম ইজ এ এতটুকু দেওয়া আছে, কিন্তু বাক্যটা রহিম ইজ এ দ্বারা পরিপূর্ণ হলো না। আমাকে করতে হবে কি এই যে কয়েকটা ওয়ার্ডস রয়েছে এর সাথে আরো কিছু শব্দ যুক্ত করে এমন ভাবে বাক্যটাকে তৈরি করতে হবে যাতে বাক্যটার অর্থের পরিপূর্ণতা পায়। যেমন আমি যদি লিখি এখানে রহিম ইজ আ স্টুডেন্ট, তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হয়ে যায়। আমি লিখতে পারবো রহিম ইজ এ টিচার, লিখতে পারবো রহিম ইজ এ সিঙ্গার। আমি যাই লিখি তাহলে কিন্তু এখানে বাক্যটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এইরকম ভাবে কোনো একটা বাক্যের সাথে যদি আমরা কিছু শব্দ যুক্ত করে বা একটা ক্লজ যুক্ত করে ওই বাক্যটাকে পরিপূর্ণ অর্থবোধক একটা বাক্যে তৈরি পরিপূর্ণ করতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লিটিং সেন্টেন্স। মানে আমাদের কাজটাই হচ্ছে একটা বাক্যকে কমপ্লিট করা, মানে পরিপূর্ণ করা। তো একটা বাক্যকে কমপ্লিট করার জন্য আমাদের মোটামুটি তিনটা পদ্ধতি অবলম্বন করতে হয়। প্রথমত যেটা, সেটা হচ্ছে আমাদের মিনিং, অর্থাৎ আমরা মিনিং বুঝে বুঝে একটা বাক্যকে কমপ্লিট করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আসে কিছু প্রোভার্বস, কিছু প্রবাদ বাক্য থাকবে, এই প্রবাদ বাক্যগুলো দিয়ে আমাদের প্রশ্ন আসবে। এবং 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের কিছু গ্রামেটিক্যাল স্ট্রাকচার থাকবে বা কিছু প্যাটার্ন থাকবে। এই তিনটা জিনিসই আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। যেমন আমি যদি এখানে লিখি যে রাতুল ইজ এ ব্রিলিয়ান্ট, এখন ড্যাশ, এখানে কিন্তু কোনো নিয়ম আমাদের ফলো করতে হবে না। আমরা জাস্ট যদি লিখি রাতুল ইজ এ ব্রিলিয়ান্ট সিঙ্গার তাহলেও হবে, যদি লিখি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাহলেও হবে, যদি আমি বলি ব্রিলিয়ান্ট ফটোগ্রাফার তাহলেও হয়ে যাবে। মানে যে কোনো একটা কিছু যুক্ত করলেই আমাদের হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে কোনো নিয়ম লাগবে না, এটা জাস্ট সিম্পলি আমরা মিনিং বুঝে করে ফেলতে পারবো। আবার কিছু কিছু বাক্য থাকে, যেমন আমি যদি লিখি যে এ স্ট্রিটস ইন টাইম ড্যাশ, এখানে কিন্তু আমার যা মনে চায় আমি তাই লিখে ফেলতে পারবো না। আমাকে অবশ্যই একেবারে স্পেসিফিক যে শব্দগুলো এর সাথে যুক্ত করতে হয় সেগুলোকেই যুক্ত করতে হবে, কারণ এটা একটা প্রবাদ বাক্য। অর্থাৎ আমাকে এই প্রবাদ বাক্যের মানে কিছু ফিক্সড শব্দ এখানে ব্যবহার করতে হবে। স্টিচ ইন টাইম লিখতে হবে সেভস 9। আবার আমি যদি এইভাবে লিখি এ ব্যাড ওয়ার্কম্যান quarrels উইথ, এরপর লিখলাম ড্যাশ। এখন আমি যদি লিখি যে উইথ কিডস হবে না, যদি লিখি উইথ টয়েস হবে না, যদি লিখি মেশিন তাহলেও হবে না, কারণ এটা একটা ফিক্সড একটা শব্দ রয়েছে যে ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুল। মানে সে, মানে এটার অর্থ হচ্ছে এমন না যে একজন খারাপ কর্মী তার যন্ত্রাংশের সাথে ঝগড়া করে, এমন হবে না অর্থটা। অর্থটা হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। তাহলে এটা একটা প্রবাদ প্রবচন হওয়ার কারণে আমরা এখানে স্পেসিফিক বা নির্ধারিত শব্দটা ব্যবহার করে বাক্যটাকে পরিপূর্ণ করলাম। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে মিনিং বুঝে করা যায়, আবার কিছু আছে নির্ধারিত শব্দ ব্যবহার করে বাক্যটাকে পরিপূর্ণ করতে হয়, এটা হচ্ছে প্রবাদ। আর কিছু আছে নির্ধারিত নিয়ম ফলো করে। সো আমরা আজকে এই তিনটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। সো যেহেতু মিনিংফুল যে বাক্যগুলো এগুলো নিয়ে আসলে আমাদের কোনো কথা নেই, আমরা ভোকাবুলারি শিখে নির্ধারিত অর্থ দেয় এমন শব্দগুলো ব্যবহার করে এটাকে কমপ্লিট করে ফেলবো, এটা নিয়ে আমাদের হেডেক থাকার কথা না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রবাদ। তো আমি প্রথমত কিছু প্রবাদ প্রবচন লিখে দিব যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন 1 নাম্বার, মানে আমি প্রথমত লিখবো প্রোভার্বস, কিছু প্রোভার্বস লিখে দিচ্ছি, এগুলো তোমাদের পরীক্ষার জন্য
খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আমি এগুলো লিখে দিচ্ছি, বেশি লিখবো না, অনেক আছে, হাজার হাজার প্রোভার্বস পাওয়া যায়, তো যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আমি সেগুলো লিখে দিচ্ছি। এক, প্রথমত যেটা আসবে সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান দিয়ে দিবে যে টাইম ইজ ভেরি এসেনশিয়াল ইন আওয়ার লাইফ, দেয়ার গোজ এ প্রোভার্ব দ্যাট। তাহলে যদি এরকম দেয় তার মানে টাইম রিলেটেড একটা প্রবাদ বাক্য আমাদের ব্যবহার করতে হবে, তখন আমি সিম্পলি লিখে দিব যে টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান। দ্বিতীয় যেটা হচ্ছে উপরেই লেখা আছে সেটা হচ্ছে এ স্টিচ ইন টাইম সেভস 9, এর অর্থ হচ্ছে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। যদি আমাদের এরকম দিয়ে দেয় যে স্টিচ ইন টাইম, তারপর আমি লিখে ফেলতে পারবো সেভস 9, অর্থাৎ মুখস্থ থাকতে হবে স্টিচ ইন টাইম সেভস 9। 3 নম্বর যেটা অনেক বেশি আসে সেটা হচ্ছে ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফেয়ার্ড। এর বাংলা অর্থ হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফেয়ার্ড, ডেঞ্জার কামস হোয়ার ইজ ফেয়ার্ড, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তারপর আমরা লিখতে পারবো যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ইট, অর্থাৎ বিপদের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। তারপরে এখানে আমরা লিখতে পারবো হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এর অর্থ হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। তারপরে 6 নাম্বার হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড, এর বাংলা অর্থ হচ্ছে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তার মানে হচ্ছে আমাদের ভাগ্যে যা লেখা আছে আমাদের তাই হবে, শুধুমাত্র আমরা হচ্ছে চেষ্টার দ্বারা ভাগ্যটাকে পরিবর্তন করতে পারি হয়তো। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তারও কিছু আছে, আমি উপরে লিখছি। এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এজন্য আমি লিখে দিচ্ছি। 7, মর্নিং শোজ দ্য ডেজ, মর্নিং জাস্ট আমাকে দিয়ে দিবে দেয়ার গোজ এ প্রোভার্ব মর্নিং ড্যাশ, তাহলে বুঝতে হবে মর্নিং সংক্রান্ত আমি একটাই পড়েছি প্রোভার্ব, সেটা হচ্ছে মর্নিং শোজ দ্য ডেজ, অর্থাৎ সকালের সূর্য দেখে দিনের আবহাওয়া বোঝা যায়, মর্নিং শোজ দ্য ডে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একতায় উত্থান বিভেদে পতন, একতায় উত্থান আমরা পড়েছিলাম না, ইউনিটি ইজ এ স্ট্রেংথ, একতাই বল, ওইটার স্পেসিফিক প্রভাবটা হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তোমাকে পরীক্ষা এইভাবে দিয়ে দিবে যে দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট ইউনাইটেড উই স্ট্যান্ড ড্যাশ। তাহলে এখানে এই যে ইউনাইটেড উই স্ট্যান্ড লেখাটা দেখলাম, এই জন্য আমরা এখানে লিখবো ডিভাইডেড উই ফল, ডিভাইডেড উই ফল, অর্থাৎ ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অর্থাৎ একতায় উত্থান বিভেদে পতন। আচ্ছা, তাহলে আরো এইরকম কিছু প্রোভার্বস আমরা লিখি, যেমন একটা প্রোভার্বস পরীক্ষায় আসে যে হেলথ ইজ ওয়েলথ, এটাও পরীক্ষায় এসেছিল 2-3 বার। স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল, আমরা এইভাবে লিখে দিব। তো এইভাবে হচ্ছে আমরা জিনিসগুলোকে ডিফাইন করব, যে পরীক্ষায় যেগুলো আসে আরো প্রায় 5-7টার মতো আছে,
যেগুলো শিটে লেখা আছে এগুলো একটু দেখে নিতে হবে। এগুলো আসলে বোঝার তেমন কিছু নাই, এগুলো হচ্ছে সিম্পলি আমরা মুখস্থ করে ফেলবো। যে মর্নিং শোজ দ্য ডেজ, ইউনাইটেড ওয়েস্টার্ন ডিভাইডেড ফল, তারপর টাইম এন্ড টাইড ওয়েট ফর নন, এ স্টিচ ইন টাইম সেভস নাইন, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, হ্যাঁ, তারপরে এ রাশ ইন ওয়ার এঞ্জেলস ফেয়ার টু ট্রিট, অর্থাৎ যেখানে হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। তারপরে আছে হচ্ছে টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। ও আরো একটা লিখে দিই, সেটা হচ্ছে অ্যাজ ইউ সো so will you reap, এর অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। এটা আরো ইংরেজি আছে, যেমন টিট ফর ট্যাট, হ্যাঁ। তো এগুলা পরীক্ষাতে আসে অনেক সময়, তোমাকে অর্ধেকটা দিলেই তোমার বুঝে নিতে হবে যে আমি এক্স্যাক্টলি কি পড়েছিলাম, তো ওই অনুসারে পরবর্তী অংশটাকে লিখে ফেলতে হবে। তো এবার আমরা চলে যাব আমাদের স্ট্রাকচারে। এটাই আমাদের আজকের ক্লাসের মূল পার্ট, যে স্ট্রাকচারগুলো কিভাবে কাজ করে বা ওইগুলো দিয়ে কিভাবে করতে। আশা করি যে এটা বুঝতে কারোর সমস্যা নাই। আমরা কিছু হচ্ছে রুলসে চলে যাব, স্ট্রাকচারে চলে যাব, যে স্ট্রাকচারগুলো দিয়ে অবশ্যই আমাদের কোশ্চেন থাকবে। আমি বলছি যে এইগুলো দিয়ে কোশ্চেন আসবেই, তার মানে ইম্পর্টেন্ট না, এটা দিয়ে আসবেই, অর্থাৎ এক একটা রুলস থেকে মাস্ট কোশ্চেন আসবে। সো খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। প্রথমেই যেটা, সেটা হচ্ছে আমাদের কন্ডিশনালস। এইটা দিয়ে কোশ্চেন থাকবেই একটা অথবা দুইটা। কন্ডিশনালস, কেন কন্ডিশনালস লিখলাম? কারণ অনেকগুলা কন্ডিশনালের রুল আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে কন্ডিশনাল জিনিসটা কি? এটা হচ্ছে শর্তযুক্ত বাক্য। শর্তযুক্ত বাক্য, দেখো আমরা যে কোনো ধরনের শর্তযুক্ত বাক্য যখন বলি তখনই সেটা এক ধরনের কন্ডিশনাল হয়। যদি আমি বলি যে যদি তুমি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে হেল্প করব, তাহলে তুমি একটু চিন্তা করো যে আমি তোমাকে হেল্প করব, শর্তটা কি? তোমাকে আমার কাছে আসতে হবে। যদি তুমি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে হেল্প করব, তাহলে আমি তোমাকে হেল্প করব, শর্ত কি? তোমাকে আমার কাছে আসতে হবে। যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে ভালো রেজাল্ট করতে পারবে, কিন্তু শর্তটা কি? শর্ত হচ্ছে তোমাকে ভালো করে পড়তে হবে। যদি যদি আমি অনেক টাকার মালিক হই তাহলে আমি গরিবদেরকে সাহায্য করব, তাহলে আমি গরিবদেরকে সাহায্য করব, এর শর্ত কি? অনেক টাকার মালিক হতে হবে। তাহলে দেখো এই যে শর্তযুক্ত বাক্য, এগুলোকে আমরা বলি কন্ডিশনাল। আর একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, যখনই আমি বাক্যগুলো বলছিলাম তখন প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে বলছিলাম যদি যদি যদি। তাহলে যদির ইংরেজি হচ্ছে ইফ, অর্থাৎ আরো সহজভাবে বললে ইফ যুক্ত যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি কন্ডিশনাল। ইফ যুক্ত বাক্যগুলোকে কি বলে? কন্ডিশনাল বলে। তাহলে ইফ যুক্ত বাক্য অর্থাৎ যে কন্ডিশনাল গুলো আছে সেগুলোর ভিতরে ইফ থাকবে। আমাদের বেসিকলি কন্ডিশনাল তিনটা, যেমন ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আরো দুইটা আছে, একটা হেড দিয়ে লিখতে হয় আর একটা হচ্ছে জিরো কন্ডিশনাল। সো আমরা প্রত্যেকটা কন্ডিশনালকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে আমি লিখে নিচ্ছি ফার্স্ট কন্ডিশনাল। আমাদের যেহেতু প্রধানত তিনটা, এগুলো থেকে কোশ্চেন খুবই আসে। ফার্স্ট, আমি ফার্স্ট লিখলাম, ফার্স্ট কন্ডিশনাল আর লিখলাম না, যাতে তোমরা বুঝতে পারো ইজিলি। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আমি মুখে বলছি কন্ডিশনাল, কিন্তু এখানে লিখছি না, বেশি বড় করে লিখলে বুঝতে একটু অসুবিধা হতে পারে, সো আমি শর্ট করে লিখছি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। একটা কি বললাম যে শর্তযুক্ত বাক্যের মধ্যে ইফ থাকবে, অবশ্যই কি থাকবে? ইফ থাকবে। সো আমি এখানে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে লিখলাম ইফ, প্রত্যেকটা বাক্যে লিখলাম ইফ, প্রত্যেকটা বাক্যে লিখবো হচ্ছে ইফ। ইফ এর পরে ব্যবহার করতে হবে হচ্ছে সাবজেক্ট, তো লিখলাম সাবজেক্ট, এখানেও লিখবো সাবজেক্ট এবং এখানেও লিখবো সাবজেক্ট। আচ্ছা একটু লক্ষ্য করো তো, এই যে ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালের মধ্যে ওয়ান লেখা আছে না? ফার্স্ট লিখতে গেলে ওয়ান লাগে কি লাগে না? লাগে। তাহলে এইখানে আমরা ওয়ান দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা সাবজেক্টের পরে দিব ভার্বের ওয়ান। এটা ভার্বের বেস ফর্মও হতে পারে, ভার্বের প্রেজেন্ট ফর্মও হতে পারে। আচ্ছা এখানে এই যে তুমি দেখতে পাচ্ছ সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড, সেকেন্ডের মধ্যে টু আছে না? নাই, আছে। তাহলে এখানে আমরা ভার্বের টু ব্যবহার করব। আবার এই যে থার্ড দেখতে পাচ্ছ, এই থার্ডের ক্ষেত্রে আমার আছে কি? থার্ডের ভিতরে আছে হচ্ছে থ্রি, তাহলে আমি এখানে ব্যবহার করব হচ্ছে V3। তো তোমরা জানো যে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হলে আমাদের লিখতে হয় হ্যাড, তাহলে হ্যাড প্লাস V3। তাহলে এখানে দেখো ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এখন চিন্তা করার কোনো কারণ নাই, কারণ এই অংশটুকু তোমার পরীক্ষায় প্রশ্নকর্তা দিয়ে দিবেন।
এটা দিয়ে দিবে, তুমি জাস্ট এটা থেকে চিনবে যেটা কোন কন্ডিশনাল। যদি দেখো ইফ এর পরে সাবজেক্ট আছে ভি1 আছে তাহলে বুঝে ফেলবে এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশনাল। যদি দেখো ইফ এর পরে সাবজেক্ট আছে ভি2 আছে তাহলে বুঝে ফেলবে এখানে যেহেতু 2 আছে তাহলে সেকেন্ড কন্ডিশনাল। যদি দেখো ইফ এর পরে সাবজেক্টের পরে ভি3 আছে তাহলে 3 থাকার কারণে বুঝে ফেলবে এটা হচ্ছে আমার থার্ড কন্ডিশনাল। তাহলে এটা এইভাবে বুঝে তারপরে তুমি পরের যে এখন আমি যতটুকু লিখবো এটা হচ্ছে তোমার কাজ, অর্থাৎ তোমাকে এই অংশটা দেখে এই পরের অংশটা লিখতে হবে। সো আমি কি লিখবো, এখানে একটা কমা থাকতে পারে। দেখো এখানে আমি যে অবজেক্ট লিখলাম, অবজেক্ট থাকাটা ম্যান্ডেটরি না, এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এখানে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। সো আমার পরবর্তী ক্লজে আবার লিখতে হবে সাবজেক্ট। পরের অংশে আমি কি লিখবো, সাবজেক্ট লিখবো। সাবজেক্ট এখানেও লিখতে হবে হচ্ছে সাবজেক্ট, সো আমি এখানেও লিখতেছি সাবজেক্ট। এই অংশে সেম কাহিনী, এখানেও লিখবো হচ্ছে সাবজেক্ট। এতটুকু বুঝতে অসুবিধা আছে কারোর? আচ্ছা, যদি কারোর বুঝতে সমস্যা থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এখানে সাবজেক্টের পরে আমরা এখানে দেখো আগের অংশে আমরা কিন্তু ভার্বের ওয়ান ব্যবহার করেছিলাম, সো আমি এখানে ব্যবহার করব উইল অথবা মে অথবা ক্যান, উইল মে অথবা ক্যান। আচ্ছা, এই তিনটা ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি দেখি প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, পরবর্তীতে উইল মে অথবা ক্যান ব্যবহার করব। আচ্ছা, তোমরা দেখো তো এখানে কিন্তু কি আছে, এটা ভি2 না, ডেফিনেটলি ভি2। তাহলে আমার এখানে কি উইল হবে নাকি ভি2 হবে? হ্যাঁ, ভি2 হবে। অর্থাৎ উইলের জায়গায় আমি ব্যবহার করব উড, মেয়ের জায়গায় কি ব্যবহার করব তাহলে? রাইট, মাইট। এবং ক্যানের জায়গায় ব্যবহার করব হচ্ছে কুড। আচ্ছা, এইখানে দেখো ভি3 আছে না, তাহলে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপলের সাথে হ্যাভ হ্যাড এইগুলোর একটা সম্পর্ক থাকে। সো আমি এখানে লিখবো উড হ্যাভ, অথবা লেখা যেতে পারে কুড হ্যাভ, অথবা লেখা যেতে পারে মাইট হ্যাভ। উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি উইল মে অথবা ক্যান দেওয়া আছে। আচ্ছা, উইল মে ক্যান এগুলো কি মডাল ভার্ব না? যে কেউ বলবে হ্যাঁ এটা হচ্ছে মডাল ভার্ব। তাহলে একটু লক্ষ্য করো, এই উইল মে অথবা ক্যান যেহেতু মডাল, আমরা একটা নিয়ম জানি ইংরেজি ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে মডাল, যে কোনো মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওট টু, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ডেয়ার, হ্যাঁ, উড রাদার, হ্যাড বেটার, যতগুলো মডাল বা সেমি মডাল যাই রয়েছে প্রত্যেকটা মডাল ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা এখানে ব্যবহার করব ভার্বের বেস ফর্ম। আচ্ছা, তোমরা দেখো তো এখানে উড, কুড, মাইট এটাও কি মডাল ভার্ব না? উড, কুড, মাইট মডাল, তাহলে এইখানেও আমরা দিব ভার্বের বেস ফর্ম। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, অবশ্যই জানো, আমি একটু আগেই বললাম যে হ্যাভ এর পরে সবসময় আমরা ভি3 দিব। তাহলে ডেফিনেটলি এখানে আমরা ব্যবহার করব ভি3। ডেফিনেটলি এখানে কি ব্যবহার করব? ভি3। এর পরের অংশটা তোমাদের মন মতো লিখবে, অবজেক্ট থাকলে অবজেক্ট দিবে, আর যদি প্রয়োজন না মনে কর তাহলে দেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপরে এখানে অবজেক্ট এবং হচ্ছে এখানে আমরা অবজেক্ট দিব, এক্সটেনশন দিব ইত্যাদি, শেষ। আচ্ছা, ফাইন। এগুলো হচ্ছে আমাদের নরমাল কথার ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড এবং কি থার্ড কন্ডিশনাল। আচ্ছা, একটু দেখো আমরা যে কথাগুলা বলি যে আচ্ছা যদি তুমি আমার কাছে আসো আমি তোমাকে পড়াবো, আচ্ছা এই কথাটা কি সত্য? এই কথাটা সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, কারণ আমার কথা যে সবসময় সত্য হবে ব্যাপারটা মোটেও এমন নয়, এটা মিথ্যা হতে পারে। তুমি আমার কাছে আসলে কিন্তু আমি তোমাকে পড়ালাম না, এটা হতেই পারে, স্বাভাবিক। অর্থাৎ আমরা যে কথাগুলা বলি তাহলে কি এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে। যদি আমার কাছে তোমার ফোন নাম্বার থাকতো আমি তোমাকে কল দিতাম, তাহলে এমনও তো হতে পারে যে কল নাম্বার আছে, ফোন নাম্বার আছে, কিন্তু আমি ফোন দিলাম না, হতেই পারে। অর্থাৎ আমরা যে কন্ডিশনাল গুলা বললাম এগুলো সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কিন্তু এমন কিছু কিছু কন্ডিশনাল রয়েছে যেগুলো দেখবে যে অবশ্যই সত্য বলে বিবেচিত হবে, এগুলোর মধ্যে কোনো কনফিউশন থাকবে না। যেমন আমি যদি বলি যে যদি সূর্য ওঠে বা যদি সূর্যের উদয় ঘটে তাহলে অন্ধকার দূরীভূত হবে। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে এই কথা কি মিথ্যা হতে পারে? সূর্য উঠলে তো অবশ্যই অন্ধকার দূরীভূত হয়। আবার যদি বলি যদি তুমি পানিকে তাপ দাও তাহলে পানি বাষ্পে পরিণত হবে, এটা একটা সায়েন্টিফিক ট্রুথ যে পানিকে তাপ দিলে একটা পর্যায়ে পরে পানি বাষ্পে পরিণত হয়। আবার যদি আমি বলি যদি বরফকে তুমি তাপ দাও তাহলে বরফ পানিতে পরিণত হবে।
তারপর যদি পানি বরফকে পানিতে ভাসিয়ে দাও, যদি তুমি বরফকে পানিতে ভাসিয়ে দাও তাহলে এটা ভাসতে থাকবে। এইগুলো হচ্ছে এক ধরনের চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। যদি ইউনিভার্সাল ট্রুথ হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি জিরো কন্ডিশনাল। কি কন্ডিশনাল? জিরো জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। আচ্ছা, জিরো কন্ডিশনাল হয় এটা। আচ্ছা, তোমরা কিন্তু একটা জিনিস পড়েছো যে যদি আমাদের কোনো বাক্য দ্বারা ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ এইগুলো বোঝায়, তাহলে ওই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়। যে যদি কোনো বাক্য ইউনিভার্সাল ট্রুথ বোঝায় তাহলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে করি। তাহলে এখানেও তো আমরা বলছি যে জিরো কন্ডিশনাল মানে হচ্ছে এমন বাক্য যেই বাক্য দ্বারা ইউনিভার্সাল ট্রুথ বোঝায়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে এই যে জিরো কন্ডিশনাল হওয়ার কারণে অবশ্যই একটা ইফ থাকবে, এরপরে যে দুইটা ক্লজ থাকবে, এই দুইটা ক্লজ আমরা দুইটা ক্লজের ভিতরে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশেও আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, মানে জিরো কন্ডিশনালের সাথে কি হয়, যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, ইফ এর পরে দুই অংশে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আরেকটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা নিয়ম আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি দেখি কোনো বাক্যটা হ্যাড দিয়ে শুরু হয়েছে, তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট যদি থাকে, পরবর্তী অংশে আমরা ব্যবহার করব, দেখো, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস হচ্ছে V3 প্লাস অবজেক্ট। এটা অনেকটা, এই যে দেখো, এই কন্ডিশনালটা অনেকটা থার্ড কন্ডিশনালের মতো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তীতে আমাদের এক্সাম্পল গুলো দেই। দেখো, এক্সাম্পল গুলো দিয়ে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে জিজ্ঞাসা করো বারবার, ইনশাআল্লাহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, এক্সাম্পলে চলে যাচ্ছি যে আমরা এতক্ষণ যে এই যে বকবক করলাম, এত রুলস পড়লাম, এগুলো পড়ে আসলে লাভটা কি, বা আমরা কিভাবে বাক্যে অ্যাপ্লাই করতে পারি। ধরো এক্সাম্পলস, if you call me, যদি তুমি আমাকে ডাকো ড্যাশ, এইভাবেই মূলত প্রশ্নটা আসবে। ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে ডাকো। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ এখানে ইফ আছে, ইফ থাকলেই কন্ডিশনাল ডেফিনেটলি। এরপর দেখো সাবজেক্ট আছে এবং কল, কল কোন ফর্ম? ভার্বের কোন ফর্ম? ওয়ান। তাহলে এইখানে এটা ভার্বের ওয়ান, তাহলে ইফ দেখতে পাচ্ছ, ভার্বের ওয়ান দেখতে পাচ্ছ, এটা কোন কন্ডিশনাল? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম কি পড়লাম? সাবজেক্টের পরে উইল, মে অথবা ক্যান, তারপর ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এখানে কি লিখব? ইফ ইউ কল মি, আই উইল জয়েন দ্য মিটিং। বা তুমি চাইলে অন্য যে কোনো কিছু লিখতে পারো, এখানে যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। খালি শর্তটা কি, যে উইল থাকতে হবে, ক্যান থাকতে হবে, মে থাকতে হবে, এরপর ভার্বের একটা বেস ফর্ম দিব। বা এটাকে এইভাবে লেখা যায়, ইফ ইউ, আচ্ছা, ইফ 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 ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, যদি তুমি ক্লাসে অ্যাটেন্ড করো। আচ্ছা, এই যে দেখো, এটা অ্যাটেন্ড V1, ইফ ফার্স্ট কন্ডিশনাল, তাহলে ইউ ক্যান লার্ন সামথিং, তুমি কিছু একটা শিখতে পারবা। তাহলে এখানে দেখো আমাদের অ্যাপ্লিকেশনটা এভাবে করতে হবে। আমি যেহেতু এই অংশটা কমপ্লিট করেছি, তার নিচে আন্ডারলাইন করে দিব। এই বাক্যটাই যদি এইভাবে লিখতাম, যে যদি তুমি ক্লাসে জয়েন করতে, যদি তুমি ক্লাসে জয়েন করতে, তাহলে আমি এইভাবে যদি লিখি, ইফ ইউ জয়েন্ট দ্য ক্লাস, যদি তুমি ক্লাসে জয়েন্ট করতে। আচ্ছা, এখন কি জয়েন্ট নাকি জয়েন্ট? জয়েন্ট। তাহলে জয়েন্ট করতে, তাহলে তুমি শিখতে পারতে, ত আছে, হ্যাঁ। তাহলে এই ল বা ত যদি মানে সাউন্ডে আসে, তাহলে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পাস্ট এই হিসাবে। যেমন বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি ল, লে, লেন, লাম বা ত, তে, তিন, তাম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। যেমন সে স্কুলে যেত, খেত, পড়তো, বলতো, চলতো ইত্যাদি। তাহলে ইফ ইউ জয়েন্ট দ্য ক্লাস, যদি তুমি ক্লাসে জয়েন করতে, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারতে। তাহলে
ইউ ক্যান হবে না এখন আর, ইউ কুড, ইউ কুড ইউ কুড লার্ন সামথিং, তুমি কিছু একটা শিখতে পারো। সেম বাক্যটাই যদি একইভাবে আমি একই বাক্য দিয়ে বোঝাচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়, তাহলে ইফ ইউ হ্যাড, এখানে কি হবে হ্যাড, ইফ ইউ হ্যাড জয়েন্ট, এখানে আমরা জানি যে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে আমরা ব্যবহার করি থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, তাহলে ইফ ইউ জয়েন্ট দ্য ক্লাস, তাহলে পরের অংশে কি হবে, ইউ কুড হ্যাভ বা উড হ্যাভ অথবা মাইড হ্যাভ। এরপরে আচ্ছা এখানে দেখো আমাদের কুড থাকার কারণে পরবর্তীতে ভার্বের বেস ফর্ম দিয়েছিলাম, কিন্তু এখানে হ্যাভের পরে কি লাগবে, ভি থ্রি। তো লার্নের ভি থ্রি কি, লার্নড, এল ই এ আর এন টি, এল ই এ আর এন টি, লার্নড সামথিং। আশা করি এটা নিয়ে আর কোনো ঝামেলা তোমাদের হবে না, যেহেতু এটা আমি কমপ্লিট করেছি, আমি এটা আন্ডারলাইন করে দিব, তোমরাও আন্ডারলাইন করো। আচ্ছা দেখো যদি এরকম হয় যে ইফ ইউ হিট, হিট মানে কি, তাপ দেয়া। হ্যাঁ, আচ্ছা ইফ ইউ হিট দ্য ওয়াটার, ইফ ইউ হিট, আচ্ছা ইফ ইউ হিট দ্য ওয়াটার ইট, আচ্ছা ইট উইল বয়েল নাকি ইট বয়েলস, ইট বয়েলস। কেন, কারণ হচ্ছে আচ্ছা কারণ কি, এটা ইউনিভার্সাল ট্রুথ। সো পানিকে তাপ দিলে এটা বাষ্পে পরিণত হয়। তারপর ইফ ইউ হিট দ্য আইস, যদি তুমি বরফটাকে তাপ দাও তাহলে এটা গলে যাবে। গলে যাওয়ার ইংরেজি কেউ জানো, মেল্ট, ইট মেল্টস, ইট মেল্টস, এটা গলে যায়, মেল্টস। ক্লিয়ার, ওকে। আবার যদি এরকম থাকে হ্যাড আই বিন দেয়ার, হ্যাড আই বিন দেয়ার, যদি আমি ওইখানে থাকতাম আর কি। হ্যাঁ, তাহলে দেখো এখানে হ্যাড আছে, তারপর ভি থ্রি আছে, বিন হচ্ছে ভি থ্রি, তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস আদার যদি থাকে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে আই উড হ্যাভ, আই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ একটা দিলেই হবে, আই উড হ্যাভ ভিজিটেড ইওর হাউস। যদি আমি এখানে থাকতাম তাহলে তোমার বাসায় আমি, বাড়িতে আমি ভ্রমণ করতাম বা যেতাম। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো। তো কন্ডিশনালের নিয়মগুলা এমনই, যদি দেখো প্রথমে ওয়ান আছে তাহলে বুঝবা ফার্স্ট কন্ডিশনাল, যদি দেখো ভি টু আছে তাহলে সেকেন্ড কন্ডিশনাল, যদি দেখো এট প্লাস ভি থ্রি আছে তাহলে থার্ড কন্ডিশনাল। ওই নিয়মগুলো অনুসারেই আমাদের এখানে করে ফেলতে হবে। আচ্ছা ফাইন, এরপরে যে নিয়মটা আমরা শিখবো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো দিয়ে প্রশ্ন অবশ্যই 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 আসবে। আচ্ছা, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, অথবা লেখা যেতে পারে ইট ইজ, সরি ইট ইজ টাইম। এর অর্থ হচ্ছে এটাই মুখ্য সময়, এটাই মুখ্য, এটাই মুখ্য সময়, এটাই মুখ্য সময়। তাহলে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এরপরে এর অর্থ কি, ইট ইজ এটাই মুখ্য সময় বা এটাই উপযুক্ত সময়। হ্যাঁ, তাহলে এটার রুলসটা হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম প্লাস পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট টেন্স তোমরা জানো নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস হচ্ছে অবজেক্ট। তার মানে হচ্ছে তুমি যদি ইট ইজ হাই টাইম দেখো তাহলে আমরা এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। আর যদি এই দেখো ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম দ্বারা একই অর্থ বোঝায়, ঠিক আছে, ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম দ্বারা একই অর্থ বোঝায়, জাস্ট হচ্ছে যদি জাস্ট যেটা দেয়া থাকবে আর কি, ইট ইজ টাইম দেওয়া থাকলে ওইভাবে করবে, আর যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে এই নিয়মে করবে, বাট দুইটার অর্থই সেম। যদি আমি এখানে ইট ইজ টাইম দেই, ইট ইজ টাইমের পরে যদি টু দেওয়া থাকে, এটা তো একটা জাতীয় নিয়ম তোমরা জানো যে টু এর পরে সবসময় আমরা ভার্বের বেস ফর্ম দেই, তাহলে ইট ইজ টাইম প্লাস টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। আর যদি এমন থাকে যে ইট ইজ টাইম প্লাস ফর থাকে, ফর এর পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসে, এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে দেখো এখানে ইট ইজ টাইম প্লাস ফর প্লাস হচ্ছে বি নট প্লাস আইএনজি। ওকে, তাহলে যদি যদি ফর থাকে তাহলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসবে। ওকে, তাহলে আমরা কিছু এক্সাম্পল এখানে দেই।
ওকে, ইট ইজ হাই টাইম, এতটুকুই দেওয়া থাকবে, এরপরে হচ্ছে একটা ড্যাশ দেওয়া থাকবে। সো আমার কাজ হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে পরবর্তী অংশটা দেওয়া, অর্থাৎ আমাকে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে লিখতে হবে। আমি যে কোনো একটা কিছু লিখতেই পারি, ইট ইজ হাই টাইম ইউ গ্যাভ আপ স্মোকিং, ইউ গিভ আপ শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। আচ্ছা, এখানে একটু একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা বা হচ্ছে ছেড়ে দেয়া। আচ্ছা, আমরা বলেছিলাম যে ইট ইজ হাই টাইম থাকলে ব্যবহার করতে হবে কি ভি টু, তাহলে গিভ এর ভি টু হচ্ছে গ্যাভ, এই জন্য লিখলাম গ্যাভ আপ। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপ, আপ হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশন। আচ্ছা, আর যে কোনো প্রেপোজিশন এরপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসে, এবং যার কারণে এইখানে আমরা স্মোকের থেকে স্মোকিংটা লিখলাম। ক্লিয়ার? এখন যদি এটা এরকম থাকতো যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, এরপরে যদি টু থাকতো, টু থাকলে আমরা জাস্ট লিখতাম গিভ আপ, ইট ইজ টাইম টু গিভ আপ স্মোকিং। আচ্ছা, কেন? কারণ টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। যদি এটা এরকম থাকতো ইট ইজ টাইম, এরপরে যদি ফর থাকতো তাহলে আমরা লিখতাম গিভিং, গিভিং আপ, গিভিং, এই যে এটা মানে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, সেই রুলস যে ইট ইজ টাইম ফর গিভিং আপ স্মোকিং। ওকে, এবং যেহেতু আমি এটা কমপ্লিট করেছি সো আন্ডারলাইন করতে হবে, এখানে কমপ্লিট করেছি আন্ডারলাইন করতে হবে, এটা মাস্ট, এবং আন্ডারলাইন করাটা বাধ্যতামূলক, অবশ্যই করতে হবে। তাহলে সেম ভাবে যে কোনো কিছু লেখা যেতে পারে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড রেগুলারলি, মানে এটাই রেগুলার পড়াশোনা করার এটাই হচ্ছে উপযুক্ত সময়, আন্ডারলাইন মাস্ট। সো এইভাবে আশা করি এটা ক্লিয়ার। পরবর্তীতে যে নিয়মটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা এর বাংলা অর্থ মনে আছে? বাংলা অর্থটা মনে আছে? যেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন। আমরা অনেক সময় বলি না যে আমার হচ্ছে সে এমন হাবভাব করে যেন সে একটা লাট সাহেব, হ্যাঁ, মানে মা কিন্তু বলে অনেক সময় যে 12টা পর্যন্ত ঘুমায়, যেন এক লাট সাহেব আইছে, হ্যাঁ। তো এরকম মানে যেন, যেন অর্থ প্রদানের জন্য আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করি। দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্সটা হচ্ছে বানানে, অ্যাজ ইফ অ্যাজ দোর মধ্যে বানানে পার্থক্য, বাট অর্থ দুইটারই হচ্ছে যেন। আচ্ছা, যেন মানে সে এমন ভাবে কথা বলে যেন সে অনেক কিছু জানে, সে এমন ভাবে চলাফেরা করে যেন সে খুব ধনী মানুষ, আসলে কিন্তু ধনী মানুষ নয়। আচ্ছা, তাহলে দেখো এটার নিয়ম আছে, নিয়মটা হচ্ছে কি? নিয়ম হচ্ছে, দেখো এখানে তো দুইটা ক্লজকে ওরা কমপ্লিট করবে, অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো কি করে, দুইটা ক্লজকে একসাথে যুক্ত করে। আগে একটা ক্লজ থাকবে, পরে আরেকটা কি ক্লজ থাকবে। তা আমরা যে নিয়মটা ফলো করব সেটা হচ্ছে প্রেজেন্ট indefinite plus as if plus past indefinite। আর যদি প্রথমে past indefinite থাকে প্লাস as if, আচ্ছা এখানে as if লিখলাম, as if ও যেই কথা, as though কি একই কথা, তাহলে past indefinite plus as if plus past perfect। তাহলে যদি আমরা দেখি আগে প্রেজেন্ট, এটা একটা অংশ তো দেয়া থাকবে, প্রথমটা দেয়া থাকবে, যদি প্রথমটা দেখি প্রেজেন্ট, সরি প্রেজেন্ট, প্রথমটা যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমি পরে ব্যবহার করব পাস্ট ইনডিফিনিট। প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট। আশা করি ক্লিয়ার। এটা আরো সহজ ভাবে বলা যায় যদি ভি ওয়ান থাকে, আমরা তো জানি প্রেজেন্ট মানে কি ভার্বের ওয়ান, তাহলে এখানে ভি ওয়ান যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস আচ্ছা ভি ওয়ান অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস ভি টু। ওকে, এরপর যদি ভি টু হয় অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস হ্যাড প্লাস
হ্যাড প্লাস ভি3। আচ্ছা, তার মানে এটা সহজ বুদ্ধি যে ভি1 থাকলে পরবর্তীতে ভি2 ব্যবহার করব, যদি ভি2 থাকে তাহলে হ্যাড প্লাস ভি3 ব্যবহার করব। আচ্ছা, এখানে একটা কথা আছে, অনেক সময় হয় কি যে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স লেখার জন্য ওয়াজ ওয়ার এর ব্যবহার করতে হয়, যেমন আই ওয়াজ এ কিং বা হি ওয়ার এ কিং, এরকম লেখা লাগে। কিন্তু মনে রাখতে হবে অ্যাজ ইফ অ্যাজ দো এর বেলায় একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি কোথাও অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার করতে হয় তাহলে আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো না, ওয়ার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ওয়ার। ওয়াজ যেখানে বসবে সেখানেও হচ্ছে কি ওয়ার, যেমন আই এর সাথে কি বসে? ওয়াজ। কিন্তু এই অ্যাজ ইফ অ্যাজ দো এর জন্য কি হবে? ওয়ার হবে। বুঝতে পারছো? তাহলে আমরা একটু এক্সাম্পলের মধ্যে যাই। ধর লিখলাম যে হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে যেন, এটা হচ্ছে ড্যাশ। এখন দেখো এখানে স্পিক্স আছে, তার মানে এটা হচ্ছে ভার্বের ওয়ান। তাহলে যদি ভি1 থাকে পরবর্তীতে আমরা ব্যবহার করব ভি2। তাহলে এখানে আমি লিখতে পারি হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। নো এর ভি2 কি? নিউ। এই যে লেখা আছে ওয়ান থাকলে পরবর্তীতে আমরা ব্যবহার করব পাস্ট ইনডেফিনিট বা ভি2। তাহলে নো এর ভি2 হচ্ছে নিউ, হি নিউ এভরিথিং। আবার ধরো লিখলাম হি বিহেভস as if, he behaves as if he, এখানে দেখো আমি বলতে চাচ্ছি যে সে এমন ভাবে আচরণ করে যেন সে একটা কি, সে একটা হচ্ছে প্রেসিডেন্ট। আসলে তো সে প্রেসিডেন্ট না, এই জন্য আমরা জানি হি এর সাথে ওয়াজ হয়, কিন্তু যেহেতু এটা অবাস্তব এবং অ্যাজ ইফ এর নিয়মের সাথে যুক্ত, সো আমরা এখানে লিখবো ওয়ার, হি ওয়ার এ প্রেসিডেন্ট। দাগ দিয়ে দিব। এবং যদি এটা এরকম থাকতো যে হি বিহেভড, ধরো লিখলাম নিচেই লিখে দিই হি বিহেভড, এখানে এখানে কিন্তু ভি1 না, এটা হচ্ছে ভি2, বিহেভড। তাহলে ভি2 থাকলে কি হয়? হ্যাড প্লাস ভি3 বা পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি3। তাহলে হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। ওকে, আচ্ছা বোঝার চেষ্টা করো এবং এটা তো তোমরা পেয়ে যাবে ক্লাস আপলোড অবস্থায়। আচ্ছা, তাহলে অ্যাজ ইফ হি হ্যাড নোন, এটা নো লিখে ফেলছি, নোন হবে, নোন ভি3। আচ্ছা, এই তো নিয়ম, অর্থাৎ যদি আগে ভি1 থাকে পরে ভি2, যদি ভি2 থাকে এট প্লাস ভি3 ব্যবহার করব। ওকে, আরেকটা নিয়ম দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। এটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সো দ্যাট। সো সো দ্যাট এর বাংলা জানো কেউ? যাতে। আমরা অনেক সময় বলি না যে সে ভালো করে পড়াশোনা করে যাতে সে পরীক্ষায় ভালো ফল করতে পারে, সে ঠিকঠাক চলাফেরা করে যাতে তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে এই যে যাতে অর্থ প্রদানের জন্য আমরা সবসময় ব্যবহার করব সো দ্যাট। সো দ্যাট এরও নিয়ম আছে, সেটা কি? যদি একটা ক্লজ থাকবে প্লাস সো দ্যাট থাকবে, ক্লজ প্লাস হচ্ছে সো দ্যাট থাকবে, এরপরে আমি ব্যবহার করব দ্যাট এর পরে সবসময় কি বসে? সাবজেক্ট বসে। দ্যাট এর পরে কি বসে? সাবজেক্ট বসে। তাহলে সো দ্যাট এর পরে ব্যবহার করতে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে ক্যান অথবা কুড প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। তার মানে একটা ক্লজ থাকবে, এখানে একটা বাক্যের অংশ থাকবে, এরপর সো দ্যাট থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, ক্যান অথবা কুড থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে। এখন দেখো এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ক্যান আর একটা কি? কুড। তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা স্যার, ক্যান কখন বসবে আর কুড ই বা কখন বসবে? তো মনে রাখবে এই যে ক্লজটা না, এই ক্লজের উপর ডিপেন্ডেন্ট। এই ক্লজটা যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা এখানে ব্যবহার করব ক্যান, এইটা যদি পাস্টে থাকে তাহলে এখানে আমরা ব্যবহার করব কুড। ক্লিয়ার? দেখো এখানে যদি ক্লজটা এটা যদি প্রেজেন্টে থাকে, এই ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিটে, তুমি তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবাই ভি1, হ্যাঁ? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব ক্যান, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে, যেমন ধর লিখলাম হি হি ওয়ার্কস হার্ড, এটা দেখে কি কোনো সন্দেহ আছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট? কোনো সন্দেহ আছে? নাই না? আচ্ছা, তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট,
সে কঠোর পরিশ্রম করে যাতে। এখন তুমি দেখতে পাচ্ছ এই সো দ্যাট এর নিয়ম, আবার এখানে ভি ওয়ান আছে, তাহলে ভি ওয়ান থাকলে পরবর্তীতে আমরা ব্যবহার করব হচ্ছে সাবজেক্ট প্লাস কি ক্যান। তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন। আর যদি এটা এরকম থাকতো যে হি ওয়ার্কড মানে এটা ভি টু, ওয়ার্কড হার্ড সো দ্যাট, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি, এখানে কেন হবে না কুড হবে বলো তো? অনেক কি হবে কুড। আচ্ছা গুড, হি কুড শাইন ইন লাইফ, হি কুড শাইন ইন লাইফ, ক্যান কুড। ওকে ডান। তারপরে দেখো ধরো এখানে লিখলাম যে হি স্টাডিড, স্টাডিড রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে, সো দ্যাট যাতে করে, ক্যান নাকি কুড, এখানে কুড হবে, হি কুড, কুড কাট এ গুড ফিগার in the exam so that he could। আচ্ছা এখানে মনে রাখবা যে এটা একটা ফ্রেজ, যে কাট এ গুড গুড ফিগার এর মানে হচ্ছে ভালো করা। আর যদি আমি বলি কাট এ ব্যাড ফিগার এর মানে হচ্ছে খারাপ করা। আচ্ছা তো আজ এই পর্যন্তই।